আসসালামু আলাইকুম ভাই বোনেরা। ফাইন্যান্স উইথ রাফিক চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলে আমি সাধারণত ব্লু চিপ স্টক নিয়ে কথা বলে থাকি। হাই ডিভিডেন্ড ইল্ড, হাই রিটার্ন অন ইকুইটি এবং কনসিস্টেন্ট কম্পাউন্ডার স্টক নিয়ে কথা বলে থাকি। কিন্তু আমাদের দেশ ১৮ কোটি মানুষের দেশ। এই দেশের ১৮ কোটি মানুষের প্রত্যেকদিন খাদ্য, বস্ত্র, বাসস্থানের দরকার হয়। এবং আমাদের দেশের কোম্পানিগুলাই খাদ্য, বস্ত্র, বাসস্থানের সাপোর্ট দিয়ে থাকে। আমাদের বাংলাদেশে লিস্টেড অনেক কোম্পানি আছে যাদেরকে ট্রুলি ব্লু চিপ কোম্পানি বলা যাবে না, কিন্তু তাদের প্রচুর পরিমাণ গ্রোথ পটেনশিয়াল রয়েছে। আজকের ভিডিওতে আমরা সেসব স্টক নিয়ে কথা বলবো। আপনাদের এই জিনিসটা বোঝার জন্য আমি আমার পার্সোনাল লাইফের একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। এটা হবে ২০১২-১৩ সালের সময়। তখন আমি অনেক ছোট। আমি প্রচুর পরিমাণ আইটি এবং ফ্রিল্যান্সিং কনফারেন্সে যেতাম। তো অনেককে দেখতাম যে অনেক লোক আছে যারা খুব ভালো ইংরেজি জানে না বা তাদের বায়োডাটা সুন্দর নয়, তাদের সিভি ভালো নয়, কিন্তু তারা ফ্রিল্যান্সিং করতে আগ্রহী। তো আমরা মূলত তাদের দেখে হাসতাম, ভাবতাম যে এই লোকগুলা আর কি করবে। কিন্তু এখন যদি ফেসবুকে তাদের দেখি, এখন তারা ফ্রিল্যান্সিং করে কোটিপতি। অনেকে নিজের আইটি ফার্ম দিয়েছে, অনেকে নিজের স্টার্টআপ দিয়েছে। আমি এটা বোঝাতে চাচ্ছি, একটা ইন্ডাস্ট্রির যখন ওভারঅল গ্রোথ হয়, সেখানে সবচেয়ে যে লাস্টের প্লেয়ারটাও আছে সেও অনেক ভালো করে। লাস্ট কয়েক বছর ২০১২-১৩ সাল থেকে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটার অনেক গ্রোথ হয়েছে। তো সেসবের জন্য ওইখানে যারা একটু দুর্বল প্লেয়ার ছিল তারাও অনেক ভালো করেছে। তার মানে কি, আমাদের বাংলাদেশে অনেক সেক্টর আছে যার ফিউচারে অনেক গ্রোথ হবে। কিছু মিডিয়াকর কোম্পানিও আমাদের দেশে যেগুলো আছে, সেই সব কোম্পানিগুলাও অনেক ভালো করবে শুধুমাত্র এই ইন্ডাস্ট্রি গ্রোথের জন্য। তো আজকের ভিডিওতে আমরা আমাদের বাংলাদেশে লিস্টেড কিছু গ্রোথ কোম্পানি এবং গ্রোথ সেক্টর নিয়ে কথা বলবো। আমরা খুব বাজে জেট ক্যাটাগরি বা এই টাইপের কোনো শেয়ার রাখিনি। আমরা মোটামুটি বেস্ট কোয়ালিটির শেয়ার অথবা কিছু মিডিয়াকর বিজনেস এই লিস্টে নিয়েছি যাদের প্রচুর পরিমাণ ফিউচারে গ্রোথ পটেনশিয়াল রয়েছে। তো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। চলুন আমরা প্রথমে দেখে নিই আজকের ভিডিওটা কিভাবে সাজানো হয়েছে। আজকের ভিডিওটা ৩টা চ্যাপ্টারে সাজানো হয়েছে। প্রথম চ্যাপ্টারে আমরা দেখব ফ্রেমওয়ার্ক ফর গ্রোথ স্টক, যেসব ফ্রেমওয়ার্কের উপর বেস করে আমরা এই গ্রোথ স্টকগুলোকে পিক করেছি। তারপর দ্বিতীয় চ্যাপ্টারে আমরা দেখব আমাদের বাংলাদেশে কেন খুব বেশি গ্রোথ স্টক লিস্টেড নয়। এবং লাস্টের চ্যাপ্টারে আমরা দেখব টপ 10 গ্রোথ স্টক। আজকের আমাদের এই ভিডিওটি সাজানো হয়েছে ইন্ডিয়ার ফেমাস ইনভেস্টর বিজয় কেডিয়ার ইনভেস্টিং ফিলোসফির উপর বেস করে। উনি যে ইনভেস্টিং ফিলোসফিটা ফলো করেন তার নাম হচ্ছে স্মাইল। How would Vijay Kedia describe his own investment philosophy? Ramesh Babu, I am following one very simple philosophy and I call it SMILE. Okay, S stands for small in size, medium in experience, large in aspiration, and extra large market potential. এই স্মাইলে এস স্ট্যান্ড ফর স্মল মার্কেট শেয়ার, মিডিয়াম ইন এক্সপিরিয়েন্স। বিজয় কেরিয়া সাধারণত স্টার্টআপ কোম্পানিতে ইনভেস্ট করেন না, উনি এমন কোম্পানি খুঁজেন যার ১০ থেকে ১৫ বছরের এক্সপিরিয়েন্স রয়েছে। এল স্ট্যান্ড ফর লার্জ ইন অ্যাসপাইরেশন, মানে ম্যানেজমেন্টের অনেক বড় গোল আছে, ম্যানেজমেন্ট চায় তাদের কোম্পানিটাকে অনেক বড় করতে। আর লাস্ট হচ্ছে এক্সট্রা লার্জ মার্কেট পটেনশিয়াল। আমাদের আজকের এই টপ 10 স্টকগুলা বিজয় কেরিয়া এই স্মাইল ফিলোসফির উপর বেস করে আমরা সিলেক্ট করেছি। চলুন এখন আমরা আমাদের ভিডিও নেক্সট চ্যাপ্টারে চলে যাই। ভিডিও নেক্সট চ্যাপ্টারে যাওয়ার আগে আপনাদের ধন্যবাদ দিতে চাই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি আমার চ্যানেলে সাবস্ক্রাইবের সংখ্যা ৪,০৪৩ জন। আমার ২০২৬ সালের একটা গোল রয়েছে ১০,০০০ সাবস্ক্রাইবার পুরা করা। এই ১০,০০০ সাবস্ক্রাইবার হতে আর ৫,৯৫৭ জন সাবস্ক্রাইবার দরকার। আপনারা যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আমি আপনাদের প্রমিস করছি বেস্ট অফ দ্য বেস্ট ইনভেস্টিং কন্টেন্ট আমি আপনাদের কাছে নিয়ে আসব। যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন। এখন আমরা আমাদের ভিডিওর দ্বিতীয় চ্যাপ্টার চলে যাই। আমরা দ্বিতীয় চ্যাপ্টারে এটা জানার চেষ্টা করব আমাদের বাংলাদেশে কেন এত গ্রোথ স্টক লিস্টেড নয়। এর জন্য আমি ৩টা কারণ বাছাই করে নিয়েছি। ফ্যামিলি ওন্ড জায়ান্ট। আমাদের দেশে কি হয়, অনেকের দাদারা বিজনেস শুরু করে, তারপর তার বাবারা বিজনেস চালায়, তারপর সেই বিজনেসটা তাদের কাছে চলে আসে। মানে কি, আমাদের দেশের অনেক প্রফিটেবল যে বিজনেসগুলো আছে তারা ফ্যামিলি রান বিজনেস। এই প্রফিটেবল বিজনেসগুলা তার ফ্যামিলিরাই ওন করে রাখে। তারা বাংলাদেশের মানুষকে দিয়ে কোটিপতি হয়, কিন্তু তাদের ওয়েলথের একটা পার্সেন্টেজ আমাদের বাংলাদেশের মানুষ পায় না। উদাহরণস্বরূপ একটা কোম্পানি আবুল খায়ের গ্রুপ, এই কোম্পানিটা সিমেন্ট থেকে শুরু করে স্টিল থেকে শুরু করে টোবাকো বিজনেস পর্যন্ত করে, কিন্তু এই কোম্পানিগুলো আমাদের বাংলাদেশের লিস্টেড নয়। এই কোম্পানি যদি কোনো টাকা দরকার হয় খুব সহজে তারা ব্যাংক থেকে লোন পেয়ে যায়, তারা তাদের কোম্পানিকে মার্কেটে লিস্টেড করে না। দ্বিতীয় কারণটা হলো টিডিএস আইপিও প্রসেস। আমাদের দেশের অনেক কোম্পানি আছে যারা ইচ্ছা করে বেশি ট্যাক্স দিবে,
তবুও তাদের কোম্পানিকে মার্কেটে লিস্টেড করবে না। কারণ কি? আইপিও প্রসেসটা এত কমপ্লিকেটেড, তো পরিমাণ কাগজপত্র জমা দিতে হয়, আমরা বেশি ট্যাক্স দিব, তবুও আমরা মার্কেটে লিস্টেড হব না। আইপিও প্রসেসটাকে সহজ করা উচিত। আর তৃতীয় হলো ওল্ড ইকোনমি। আমাদের দেশের ম্যাক্সিমাম যে বিজনেসগুলো আছে সেগুলা হলো কি পুরাতন ইকোনমি, ম্যানুফ্যাকচারিং বিজনেস, সিমেন্টের বিজনেস, স্টিলের বিজনেস, এগুলা হলো পুরাতন ইকোনমির বিজনেস। গ্রোথ কোম্পানিগুলো সাধারণত নিউ ইকোনমির বিজনেস। একজন এন্টারপ্রেনিয়রের যখন টাকা দরকার পড়ে সে কি করে? ব্যাংক থেকে টাকা নিয়ে আসে। কিন্তু আমাদের দেশে আইপিও প্রসেস এগুলো যদি সহজ হইতো, সে কিন্তু ইচ্ছা করলে তার কোম্পানির শেয়ার বিক্রি করে শেয়ার মার্কেট থেকে সেই টাকাটা পেত। কিন্তু আমাদের দেশে আইপিও প্রসেস এগুলা এত টাফ, যেগুলা স্মার্ট কোম্পানি, যেগুলা অনেক ভালো ফিউচারে গ্রোথ আছে, সেই কোম্পানিগুলা লিস্টেড হতে পারছে না। বিকাশ কোম্পানিটা ব্র্যাক ব্যাংকের একটা সাবসিডিয়ারি। এই কোম্পানিটা অনেক বছর লস মেকিং ছিল, যেহেতু এটা স্টার্ট আপ স্টেজে ছিল, এরা প্রফিট করতো না। তো ব্র্যাক ব্যাংক এদেরকে লালন পালন করে এখন বড় করেছে। কিন্তু এটা যদি ১-২ বছর আগে আমাদের মার্কেটে লিস্টেড হতো, তাহলে কিন্তু শেয়ার হোল্ডাররা এর যে একটা এক্সপ্লোসিভ গ্রোথ হচ্ছে, নেট প্রফিট কোয়ার্টার অন কোয়ার্টার ১০০% করে বাড়ছে, এই গ্রোথটা কিন্তু শেয়ার হোল্ডাররা পেত। আমাদের বাংলাদেশের এই ওল্ড ইকোনমি এবং এসবের কারণেই আমাদের বাংলাদেশে বেশি গ্রোথ কোম্পানি নেই। তো চলুন এখন আমরা আমাদের ভিডিওর মেইন এবং এক্সাইটিং চ্যাপ্টারে চলে যাই। সেখানে আমরা বাংলাদেশের টপ 10টি গ্রোথ স্টক দেখব। আমরা এটা সেক্টর বাই সেক্টর যাব। হ্যালো ভাই বোনেরা, আপনাদের কাছে আমি একটু ক্ষমা প্রার্থী। এই ভিডিওর শেষের দিকে আমার ফেস ক্যাম ভিডিওটা একটু আটকে আটকে আসতেছিল। মনে হচ্ছিল ওটাকে ম্যানুয়ালি পজ করা হচ্ছে। ওটা হয়েছে আমার স্ক্রিন ক্যাপচার সফটওয়্যারের একটা গ্লিচের জন্য। বিষয়টা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের প্রথম যেই সেক্টরটি রয়েছে সেটা হলো ফার্মাসিউটিক্যাল। আমাদের বাংলাদেশের যেহেতু লেবার চিপ, আমাদের দেশের ম্যানুফ্যাকচারিং বিজনেসগুলো অনেক পটেনশিয়াল রয়েছে, যার মধ্যে ফার্মাসিউটিক্যাল সেক্টরের অনেক বড় একটা গ্রোথের পটেনশিয়াল রয়েছে। তো চলুন প্রথমে আমরা দেখব এই ফার্মা সেক্টরের কি কি ফিউচার গ্রোথের পটেনশিয়াল রয়েছে। এই ফার্মা সেক্টরটা অলরেডি ডাবল ডিজিটে গ্রোথ করতেছে। দ্বিতীয় হলো রাইজিং এক্সপোর্ট। আগেই বলেছি আমাদের বাংলাদেশের লেবার চিপ, এই জন্যই ফার্মা সেক্টরের অনেক স্ট্রং ডিমান্ড রয়েছে। রেনেটা এবং বেক্সিমকো ফার্মার মতো অনেক বাংলাদেশের কোম্পানি আছে যাদের প্রচুর পরিমাণ রেভিনিউ আসে এই এক্সপোর্ট থেকে। তৃতীয় হলো অ্যাডভান্সমেন্ট ইন এআই। আপনাদের একটা এক্সাম্পল দেই, ইউএসএ তে একটা রিসেন্টলি ড্রাগ আবিষ্কার হয়েছে যার নাম GLP-1। এই ড্রাগটা যারা বেশি মোটা মানুষ বা ওভারওয়েট মানুষ, তাদের ওজনকে মেনটেন করতে সাহায্য করে। ধরেন আগের দিনে অনেক হলিউড সেলিব্রিটি যারা আছে তারা কি করতো? বিভিন্ন পরিমাণ লাইপোসেকশন বা বিভিন্ন পরিমাণ অপারেশন এইগুলা করে তাদের ওয়েটটাকে ঠিক রাখতো। কিন্তু এখন একটা ড্রাগ আবিষ্কার হয়েছে যার নাম GLP-1। এটা মূলত আবিষ্কারের পিছনে এআই এর অনেক বেশি অবদান রয়েছে। তার মানে কি? এই এআই এই সেক্টরটাকে প্রচুর পরিমাণ একটা এক্সপ্লোসিভ গ্রোথে নিয়ে যাবে। আমাদের বাংলাদেশের 98% ড্রাগ আমাদের বাংলাদেশেই ম্যানুফ্যাকচার হয়। আমাদের বাংলাদেশে অনেক ভালো ওয়ান্ডারফুল এই ফার্মা কোম্পানিগুলা রয়েছে, যেই কোম্পানিগুলা ওয়ান্ডারফুল ড্রাগ বানিয়ে থাকে। তো এই এআই এর যে ইনোভেশন হচ্ছে, ডাইরেক্ট রেজাল্ট পাবে আমাদের দেশের এই ড্রাগ কোম্পানিগুলো। আমাদের দেশের আরেকটা আনট্যাপড মার্কেট হচ্ছে মেন্টাল হেলথ। আপনি যদি বিদেশে যান তাহলে মানুষ মেন্টাল হেলথ নিয়ে অনেক সিরিয়াস, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ মেন্টাল হেলথ নিয়ে সিরিয়াস না। এখনকার যুগে যে জেনজিরা আছে তারা এই মেন্টাল হেলথ নিয়ে অনেক সিরিয়াস হচ্ছে। আমাদের দেশের অনেক ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, অনেক ড্রাগ কোম্পানি আছে যারা এই মেন্টাল হেলথ ফোকাস ড্রাগ বানাবে। তার মানে কি? এসব আনট্যাপড মার্কেট আমাদের দেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ট্যাকেল দিবে, তাদের একটা প্রচুর পরিমাণ গ্রোথ আসবে। তো এই তো গেল কিছু অপরচুনিটি। তো চলুন এখন আমরা দেখি ফিউচার হেডউইন্ড দেখি। এই বছরের ডিসেম্বরে এলডিসি গ্রাজুয়েশন হতে যাচ্ছে। আমাদের সরকার কিছুটা পুশব্যাক দিচ্ছে, তো বলা যায় না এটা কি হবে কি হবে না, হওয়ারও পসিবিলিটি আছে, এখানে প্রবলেম হতে পারে। কিন্তু আমাদের বাংলাদেশে কিছু পিলার ফার্মা কোম্পানি রয়েছে যারা অলরেডি কম ডেটে রয়েছে, যে ছোট ছোট কোম্পানিগুলো বন্ধ হবে তার মার্কেট শেয়ার এই ফার্মা কোম্পানিগুলা পাবে। এই ছিল ফিউচার গ্রোথ এবং ফিউচার বাধা বা ফিউচার হেডউইন্ড। আমাদের টপ 10 গ্রোথ স্টকের জন্য আমরা 3টা ফার্মা স্টককে নিয়েছি। প্রথম হইল বেক্সিমকো ফার্মা। বেক্সিমকো ফার্মার মার্কেট ক্যাপ ৫,৫২৭ কোটি টাকা। আপনার কাছে যদি ৫,৫২৭ কোটি টাকা থাকে, আপনি আজকে পুরা কোম্পানিটাকে কিনতে পারবেন। বিজয় কেডিয়া যেহেতু বলেছেন স্মলার ইন সাইজ, আমরা মূলত বড় কোম্পানিগুলোকে বাদ দিয়েছি।
এই লিস্টটা থেকে আমরা স্কয়ার ফার্মাকে বাদ দিয়ে দিয়েছি। আরেকটা রেশিও পার ক্যাপিটা মার্কেট ক্যাপ, এটা আমার মতে একটা ইন্টারেস্টিং রেশিও এবং আমি নিজে নিজে বানিয়ে নিয়েছি আপনাদের মার্কেট ক্যাপের এক্সাম্পলটাকে সহজ করে বোঝানোর জন্য। আমাদের বাংলাদেশে 2026 সালে মোটামুটি 18 কোটি মানুষ রয়েছে। আমি কি করেছি, এই কোম্পানির মার্কেট ক্যাপকে 18 কোটি মানুষ দিয়ে ভাগ করে দিয়েছি। তার মানে কি, এই রেশিওটা দিয়ে আপনি দেখতে পারেন যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কত টাকা করে দিলে এই পুরা কোম্পানি থেকে কিনে নিতে পারে। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি 310 টাকা করে দেয়, তাহলে বেক্সিমকো ফার্মা পুরা কোম্পানিটাকে কিনে নিতে পারবে। এই কোম্পানির অ্যাড্রেসেবল মার্কেট লার্জ, অনেক বিশাল। বেক্সিমকো ফার্মা এরা বাংলাদেশেও বিজনেস করে, এরা বিদেশেও এক্সপোর্ট করে। আর এদের ম্যানেজমেন্টের অ্যাসপাইরেশন এক্সপেনশনারি বা গ্রোথ ফোকাস। এদের গত 5 বছরে ROE রিটার্ন অন ইকুইটি 11.97%। 2 নাম্বার আমাদের যে কোম্পানিটা রয়েছে সেটা হলো রেনেটা, মার্কেট ক্যাপ 4,756 কোটি টাকা। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি 266 টাকা করে দেয়, তাহলে এই পুরো কোম্পানিটাকে কিনে নিতে পারবে। অ্যাড্রেসেবল মার্কেটও অনেক লার্জ এবং এর ম্যানেজমেন্টের অনেক বিশাল এক্সপাইরেশন রয়েছে। প্রাইস সেনসিটিভ ইনফরমেশনগুলো দেখুন, দেখবেন কয়েকদিন পরে পরে একটা করে নোটিফিকেশন আসে যে এরা ইউকের মার্কেটে, ইউরোপের মার্কেটে নতুন করে একটা লাইসেন্স পেয়েছে ওষুধ রপ্তানি করার। রিটার্ন অন ইকুইটি 13.06%, 5 বছরের এভারেজ রিটার্ন অন ইকুইটি। তারপর হলো ইবনে সিনা, এই শেয়ারের মার্কেট ক্যাপ একদম ছোট, 960 কোটি টাকা। স্কয়ার ফার্মার প্রায় 1000 কোটি টাকার উপরে স্টক মার্কেটে ইনভেস্ট আছে। মানে কি, স্কয়ার ফার্মা কোম্পানিটা অন্য কোম্পানির শেয়ার কিনে রাখছে 1000 কোটি টাকার উপরে, কিন্তু ইবনে সিনা কোম্পানির মোট মার্কেট ক্যাপ 960 কোটি টাকা। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ 53 টাকা 9 পয়সা করে যদি দেয়, তাহলে এই পুরো কোম্পানিটাকে কিনে নিতে পারবে। এর অ্যাড্রেসেবল মার্কেটও হিউজ, বাংলাদেশেও বিজনেস করছে, বিদেশেও অল্প স্বল্প রপ্তানি করছে। এর ম্যানেজমেন্টের অ্যাসপাইরেশনও এক্সপেনশনারি। এর রিটার্ন অন ইকুইটিটা ওয়ান্ডারফুল, 21.76%। আমরা আমাদের ভিডিওর সেকেন্ড সেক্টরে চলে যাই। আমাদের বাংলাদেশের যদি ওভারঅল ইকোনমির গ্রোথ হয়, ফাইন্যান্স সেক্টরের গ্রোথ ছাড়া হবে না। আমাদের এই পুরা ইকোনমির গ্রোথের জন্য ফাইন্যান্স সেক্টরটা অনেক ইম্পর্টেন্ট। প্রথমে আমরা দেখে নেব এই ফাইন্যান্স সেক্টরের কি কি ফিউচার গ্রোথ অপরচুনিটি রয়েছে। প্রথম হলো ম্যাসিভ আনব্যাংকড মার্কেট। আমাদের বাংলাদেশের 50% মানুষের ব্যাংক অ্যাকাউন্ট নাই। অনেক ফ্যামিলিতে গিয়ে দেখবে যে শুধুমাত্র পুরুষদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, মহিলাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই। তাদের টাকা তাদের তুষকের নিচে রাখে। এই টাকাটা তো কোনো এক সময় ব্যাংকে চলে আসবে। তার মানে কি, এই 50% থেকে যদি 10% 20%ও বাড়ে, তাহলে চিন্তা করে দেখুন আমাদের বাংলাদেশের ব্যাংকগুলা কি পরিমাণের ডিপোজিট বাড়বে। আমাদের বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে প্রচুর পরিমাণ গ্রোথের পটেনশিয়াল রয়েছে। এই মোবাইল এবং ইন্টারনেট ব্যাংকিং এর কারণে অনেক ব্যাংকিং সার্ভিস অনেক সহজ হয়েছে এবং এই সার্ভিসগুলা অনেকে গ্রামে বসে থেকে পাচ্ছে। রিটেল এবং SME ক্রেডিট এক্সপেনশন। কয়েকদিন আগে সিটি ব্যাংকের Q1 এর আর্নিং কলটা গেল, সেখানে সিটি ব্যাংকের CEO মাসুর আরিফিন বলল, তো ওরা কি করছে, ওরা বিকাশে ন্যানো লোন দেওয়া শুরু করছে। বিকাশ থেকে আপনি লোন নিতে পারেন, কোনো কাগজপত্র ছাড়া অনলাইনে লোন দিচ্ছে। তাদের NPL রেশিও 2% মাত্র। তার মানে কি, রিটেল SME ক্রেডিটের হিউজ গ্রোথ রয়েছে। ক্যাশলেস ইকোনমি শিফট। আমাদের যে পাশের দেশগুলো আছে, ইন্ডিয়া আছে, ভুটান আছে, তারা অলমোস্ট ক্যাশলেস সোসাইটি। তারা টাকা ক্যাশে আদান প্রদান করে না। 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, আমাদের এই পুরা সোসাইটিটা ক্যাশলেস হতে যাচ্ছে। মানুষের হাতে আর কোনো ক্যাশ টাকা থাকবে না। মানুষ কিনবে হলো মোবাইলের টাকা দিয়ে, ব্যাংকে এটার বেনিফিটটা পাবে। ফাইন্যান্স সেক্টরের প্রচুর পরিমাণ গ্রোথ পটেনশিয়াল রয়েছে। যারে হেডউইন্ড সিস্টেমেটিক গভর্নমেন্টসের অভাব। আমাদের ব্যাংকিং সেক্টরে চোর বাটপারে ভরা। এখন আমরা দেখব ব্যাংকিং সেক্টরে আমরা কি স্টকগুলা নিয়েছি। ব্যাংকিং সেক্টরের জন্য আমরা 3টা স্টক নিয়েছি। প্রথম হলো সিটি ব্যাংক। সিটি ব্যাংকের মার্কেট ক্যাপ 4,732 কোটি টাকা। মানে বাংলাদেশের প্রত্যেকটা লোক 265 টাকা করে যদি দেয়, তাহলে পুরো সিটি ব্যাংকটাকে কিনে নিতে পারবে। অ্যাড্রেসেবল মার্কেট অনেক বড়। আর এদের ম্যানেজমেন্ট, একটু আগে যে আমি মাসুর আরিফিনের কথা বললাম, উনি একজন ভিশনারি। উনি সিটি ব্যাংকের প্রচুর পরিমাণ গ্রোথ করাচ্ছে। রিটার্ন অন ইকুইটি 17.95। এটা ব্যাংকের জন্য অনেক ভালো একটা রিটার্ন অন ইকুইটি। দ্বিতীয় আমরা রেখেছি হলো IDLC কে। এটা একটা নন ব্যাংকিং ফাইন্যান্স ইনস্টিটিউট। এর মার্কেট ক্যাপ হচ্ছে 1,682 কোটি টাকা। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি 94 টাকা 4 পয়সা করে দেয়,
তাহলে পুরো আইডিএলসিটাকে কিনে নিতে পারবে। অ্যাড্রেসেবল মার্কেট অনেক লার্জ, এই কোম্পানিটারও প্রচুর পরিমাণ গ্রোথ হচ্ছে। আমাদের বাংলাদেশের ইকুইটি মার্কেটে যদি গ্রোথ হয় তাহলে আইডিএলসির মতো বিজনেসগুলো অনেক ভালো করবে। 3 নাম্বারে হলো ব্র্যাক ব্যাংক। যদিও এই কোম্পানিটার মার্কেট ক্যাপ একটু বড়, কিন্তু এর প্রচুর পরিমাণ গ্রোথের পসিবিলিটি রয়েছে। এই কোম্পানিটার মার্কেট ক্যাপ হচ্ছে 14,493 কোটি টাকা। বাংলাদেশের প্রত্যেকটা লোক 813 টাকা 40 পয়সা করে যদি দেয়, পুরা ব্র্যাক ব্যাংকটাকে কিনে নিতে পারবে। অনেক বড় এর অ্যাড্রেসেবল মার্কেট। প্রফিট হিসাবে বাংলাদেশের টপ ব্যাংক হচ্ছে ব্র্যাক ব্যাংক। তো ব্যাংকিংয়েও ভালো এবং বিকাশেরও অনেক গ্রোথ। ম্যানেজমেন্টের অ্যাসপাইরেশন ভিশনারি, তারা অনেক বড় হতে চায়। গত 5 বছর রিটার্ন অন ইকুইটি এটা 11.9%। বিকাশ যেহেতু লস মেকিং ছিল, তো ওইখানে অনেক টাকা ঢোকা গেছে। এরা লাস্ট কয়েক বছর এদের ROE রিটার্ন অন ইকুইটি কম ছিল। ওভারঅল ব্র্যাক ব্যাংক হাই গ্রোথ, এক্সপ্লোসিভ গ্রোথ একটা কোম্পানি। আমরা চলে যাব টেলিকম সেক্টরে। প্রথমে আমরা দেখে নেব টেলিকম সেক্টরের কি কি গ্রোথ অপরচুনিটি রয়েছে। 1 নাম্বার হলো 4G ডাটা ইউসেজ। মানুষ আর ফোনে কথা বলে না, তো ভয়েস রেভিনিউ কমে যাচ্ছে, সেই রেভিনিউটা ইন্টারনেট ডাটাতে চলে আসছে। তারপর হচ্ছে ইকোনমিক অফ স্কেল। আমাদের বাংলাদেশের যে কোম্পানিগুলা ইকোনমিক অফ স্কেলের সুবিধা পাবে, তার মধ্যে টেলিকম কোম্পানিগুলা অন্যতম। এআই ড্রিভেন রেভিনিউ, আমাদের অনেক টেলিকম কোম্পানির এআই এর মাধ্যমে রেভিনিউ জেনারেশন হচ্ছে। তারা কি করছে, এআই দিয়ে ইউজার ডাটার উপর ট্রেন করে ইউজারকে নির্দিষ্ট প্যাকেজ রিকমেন্ড করছে, তাদের এতে সেলস বাড়ছে। তারা এআই এর মাধ্যমে এটা প্রিডিক্ট করছে তাদের কোন টাওয়ারগুলার টেনেন্স দরকার, এইসব বিষয়গুলা তারা এআই দিয়ে ডিটেক্ট করছে। তো এর কিছু ফিউচার হেডউইন্ড দেখি, কি কি বাধা রয়েছে। প্রথম হলো ইনফ্লেশনারি প্রেসার। আমাদের দেশে চরম ইনফ্লেশন চলছে, তো ইনফ্লেশনের কারণে ডাটা বা এই প্যাকেজগুলা কম কনসাপশন করে। কারেন্সি রিস্ক, টেলিকম কোম্পানিগুলা অনেক সফটওয়্যার সার্ভিস ইউজ করে বা অনেক সাবস্ক্রিপশন ইউজ করে, যেগুলা তাদের ইউএসডিতে পেমেন্ট দিতে হয়। ইউএসডিতে পেমেন্ট দিলে ইউএস ডলার বেড়ে গেলে তাদের এই খরচটা বেড়ে যায়, এটা তাদের একটা বাধা। আর হেভি ট্যাক্সেশন, সরকার একে প্রচুর পরিমাণ ট্যাক্স এই সেক্টরে ধরে। টেলিকম সেক্টরে আমরা একটা স্টককে রেখেছি, সেটা হলো রবি গ্রামীণ ফোন। যেহেতু একটু ওল্ড কোম্পানি, সেটাকে আমরা এক্সক্লুড করে দিয়ে শুধুমাত্র রবিকে রেখেছি। রবির মার্কেট ক্যাপ 15,504 কোটি টাকা। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি 870 টাকা করে দেয়, তাহলে এই পুরা কোম্পানিটাকে কিনে নিতে পারবে। এর অনেক বড় একটা মার্কেট রয়েছে এবং তাদের ম্যানেজমেন্টের অ্যাসপিরেশনে এক্সপেনশনারি, তাদের ম্যানেজমেন্টেরও গ্রোথ মাইন্ডসেট। লাস্ট কোয়ার্টারে 84% গ্রোথ করেছে। রিটার্ন অন ইকুইটি 6.84। এর রিটার্ন অন ইকুইটিটা একটু খারাপ। গ্রামীণ ফোন থেকে এর রিটার্ন অন ইকুইটিটা অনেক বাজে, কিন্তু যেহেতু আমরা গ্রোথ কোম্পানি খোঁজার চেষ্টা করছি, তো সেজন্য আমরা এই কোম্পানিটাকে এখানে রেখেছি। তারপর আমাদের যেই সেক্টরটা রয়েছে সেটা হলো আইটি। চলুন আমরা এক নজরে দেখে নেই আইটি সেক্টরে কি কি গ্রোথ পটেনশিয়াল রয়েছে। প্রথম হলো স্মার্ট বাংলাদেশ ডিজিটালাইজেশন। আপনি যদি দেখুন বাংলাদেশের সরকারি ওয়েবসাইটগুলা বা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট, এই ওয়েবসাইটগুলো দেখলে মনে হয় এখনো এটা 2000 সালের ওয়েবসাইট, এখনো 1980 সালের ওয়েবসাইট। এই ওয়েবসাইটগুলো অনেক পুরনো, দেখতেও ভালো না, এদের সিকিউরিটি নাই, ভালোভাবে ইউজ করা যায় না। তার মানে কি, আমাদের আইটি সেক্টরের একটা প্রচুর পরিমাণ গ্রোথের পটেনশিয়াল রয়েছে। তৃতীয় হলো সেম ব্যাংকের যে কথাটা বলছি, যদি আমরা আমাদের বাংলাদেশকে ক্যাশলেস সোসাইটি বানাতে চাই, আইটি কোম্পানির ভূমিকা অনিবার্য। আইটি কোম্পানির কি বাধাগুলা বা হেডউইন্ডগুলা। 1 নাম্বার হলো স্কিল ট্যালেন্ট ড্রেন। মানে কি, আমাদের বাংলাদেশের যদি কেউ স্কিল টেক পার্সন থাকে, সে তো আর বাংলাদেশের বেতনে চাকরি করবে না, সে হয় বিদেশ চলে যায়, না হলে ফ্রিল্যান্সিং করে। 2, হাই ক্যাপেক্স, হার্ডওয়্যার ইম্পোর্ট করতে গেলেও অনেক টাকার দরকার হয়। তো এই ছিল টেক সেক্টরের গ্রোথ এবং অপরচুনিটি। টেক সেক্টরের ক্ষেত্রে আমরা আইটিসি স্টকটা রেখেছি। এই স্টকটা দেখুন, এর মার্কেট ক্যাপ মাত্র 495 কোটি টাকা, মানে ইবনে সিনা কোম্পানিটার অর্ধেক। মানে বাংলাদেশের প্রত্যেকটা লোক যদি 27 টাকা 80 পয়সা করে দেয়, তাহলে এই আইটিসি এই কোম্পানিটাকে পুরাপুরি কিনে নিতে পারবে। এই কোম্পানিটা কিউ ক্যাশ এই সফটওয়্যারটা বানায়, ব্যাংকের এটিএম এর যে সফটওয়্যার, এই কোম্পানিটা এই সফটওয়্যার বানায়। আমাদের দেশের ফাইন্যান্স সেক্টরটা যদি উন্নত হয় এবং আমাদের সুদ সোসাইটিটা যদি ক্যাশলেস করতে যায়, তাহলে আইটিসি কোম্পানির ভূমিকাটা অনিবার্য। অনেক বড় একটা অ্যাড্রেসেবল মার্কেট রয়েছে। এর ম্যানেজমেন্টের অ্যাসপিরেশনও এক্সপেনশনারি। এর রিটার্ন অন ইকুইটি 12.26%, মোটামুটি ভালো রিটার্ন অন ইকুইটি। তো চলুন এখন আমরা আমাদের
ফিফথ সেক্টরে চলে যাব। ফিফথ সেক্টরটা হচ্ছে কনজিউমার ইলেকট্রনিক্স। কনজিউমার ইলেকট্রনিক্স এই সেক্টরটার ফিউচার কি গ্রোথ অপরচুনিটি রয়েছে। আমাদের দেশের হোম অ্যাপ্লায়েন্সের প্রচুর পরিমাণ ডিমান্ড রয়েছে। গ্রামেও যদি যান, গিয়ে দেখবেন যে একজন শ্রমজীবী মানুষ বা গরিব মানুষের বাসাতেও একটা রাইস কুকার রয়েছে। একটা রাইস কুকারের দাম কত? ১৪-১৫০০ টাকা। সেটা একটা মহিলার জীবনকে অনেক ইজি করে দিয়েছে। একজন শ্রমজীবী মানুষও কয়েকদিনের কামাই জোগাড় করে কিনে নিতে পারে। আপনি যদি একটা গরিবের ঘরে যান, যে ওয়ালটনের একটা ফ্যান আছে, ওয়ালটনের একটা রাইস কুকার আছে, ওয়ালটনের একটা ওয়াটার হিটার আছে। এই মার্কেটটা অনেক বড় হওয়ার পসিবিলিটি আছে। যার বাসায় আজকে ওয়ালটনের রাইস কুকার আছে, ফিউচারে সে গিয়ে একটা ফ্রিজ কিনবে। যার বাসায় আজকে ফ্রিজ আছে, সে ফিউচারে একটা গিয়ে এসি কিনবে। 18 কোটি মানুষের দেশে এই হোম ইলেকট্রনিক পণ্যের অনেক বড় একটা মার্কেট রয়েছে। এআই ড্রিভেন ইলেকট্রনিক্স প্রোডাক্ট। এই এআই এর কারণে ফিউচারে আরো নতুন নতুন ইনোভেশন হবে। কিছুদিন আগে আমি নিউজে দেখলাম যে ওয়ালটন কোম্পানি ওরা এআই এর একটা ফ্রিজ এনেছে। এটা তো মাত্র শুরু। ফিউচারে এআই এর প্রচুর পরিমাণ প্রোডাক্ট আমাদের মার্কেটে আসবে। ওয়ালটন পণ্যের গায়ে কি লেখা থাকে? তারা প্রচুর পরিমাণ ট্যাক্স ইনসেন্টিভ পায়, যার কারণে তাদের অন্য কোম্পানি সিঙ্গার বা অন্য কোম্পানি যারা বিদেশ থেকে ইম্পোর্ট করে এনে আমাদের দেশে পণ্য বিক্রি করে প্রফিট মার্জিন বেশি রাখতে পারে। এই সেক্টরের হেডউইন্ড গুলা হচ্ছে আমাদের দেশের যদিও ম্যানুফ্যাকচারিং হয়, এগুলা চায়না থেকে, তাইওয়ান থেকে, বিভিন্ন দেশ থেকে আনতে হয়। ইম্পোর্ট কস্ট হচ্ছে এদের মেইন সমস্যাটা। ইনফ্লেশনারি প্রেসার। আমাদের দেশে যখন ইনফ্লেশনারি হয়, মানুষের পেটে যখন বাতি থাকে না, তখন কিন্তু মানুষ ইলেকট্রনিক পণ্য কিনে না। আর তৃতীয় হলো পাওয়ার শর্টেজ। এই যে ইরান ওয়ার বা এইসব কারণে আমাদের দেশে চলছে, আমাদের দেশে গ্যাসের ক্রাইসিস তো কয়েক বছর ধরেই চলছে। তো এইসব কারণে এই সেক্টরটা একটু হেডউইন্ড রয়েছে। ইলেকট্রনিক কনজিউমার সেক্টরে আমরা একটা স্টককেই ধরেছি, সেটা হলো ওয়ালটন। এই কোম্পানিটার মার্কেট ক্যাপ 11,972 কোটি টাকা। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা লোক যদি 671 টাকা 90 পয়সা করে দেয়, তাহলে এই পুরো কোম্পানিটাকে আমরা সবাই মিলে কিনে নিতে পারবো। এর অ্যাড্রেসেবল মার্কেট অনেক বিশাল, লার্জ অ্যাড্রেসেবল মার্কেট। বাংলাদেশের যারা সিঙ্গারে অনেকে চাকরি করতো, তারা এসে এই কোম্পানিটা বানিয়েছে। এর ROE রিটার্ন অন ইকুইটি 12%, ডিসেন্ট রিটার্ন অন ইকুইটি। এই কোম্পানির একটা সমস্যা যে হচ্ছে, এই কোম্পানিটা অনেক হাই প্রাইসে আমাদের দেশে আইপিও হয়েছে, অনেক দামে আইপিও হয়েছে, এবং এই স্টকটা অনেক সেন্সেশনাল, অনেক বেশি দামে আমাদের মার্কেটে ট্রেড হতো। তো ওইখান থেকে এই স্টকটার দাম অনেক পড়ে গেছে। আর এই কোম্পানির আরেকটা সমস্যা কি, এদের যে ম্যানেজমেন্ট আছে, তারা তাদের শেয়ার হোল্ডারদের প্রতি অত দায়িত্ববান নয়। এই ভিডিওর শুরুতে আমরা যেহেতু বলেছিলাম, যদি পুরা ইন্ডাস্ট্রির গ্রোথ হয়, সেখানে যারা একটু লাস্টের প্লেয়ার আছে তারাও ভালো করে। পুরা যদি এই সেক্টরে অনেক গ্রোথ হয়, অনেক পুরা সেক্টরের গ্রোথ হয়, তাহলে ওয়ালটনের ম্যানেজমেন্টও যদি, যেহেতু এই ইন্ডাস্ট্রিটার এক্সপ্লোসিভ গ্রোথ হচ্ছে, সেক্ষেত্রে শেয়ার হোল্ডাররা তার এই গ্রোথটা পাবে। কিন্তু এই কথাটা বলাই লাগে যে ওয়ালটনের এদের ম্যানেজমেন্ট টু শেয়ার হোল্ডারদের প্রতি যত্নশীল নয়। তারপরে আমাদের যে লাস্ট সেক্টরটা রয়েছে, সেটা হলো এনার্জি এবং পাওয়ার। এনার্জি এবং পাওয়ারের কি গ্রোথ অপরচুনিটি রয়েছে? মেগা প্রজেক্ট এবং ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড। আমাদের দেশে যদি মেগা প্রজেক্ট আরম্ভ হয়, আমাদের দেশে নতুন গভর্নমেন্ট এসেছে, তারা তো নেক্সট কয়েক বছর বড় বড় প্রজেক্ট করবে। ওসব প্রজেক্টে কিন্তু এনার্জি এবং পাওয়ার কোম্পানিগুলার প্রোডাক্টগুলো ব্যবহৃত হয়। আমাদের দেশে মানুষের বেশি বেশি গাড়ি বাড়ছে এবং ফ্লিট বাড়ছে। মানুষ যেহেতু একটু বড়লোক হচ্ছে, তাই যখন মানুষের এই গাড়ি বাড়ে বা যানবাহন বাড়ে, তখন এই এনার্জি কোম্পানিগুলো, পাওয়ার কোম্পানিগুলো উপকৃত হয়। আমরা এখন কিছু হেডউইন্ড দেখবো যে এই কোম্পানির কি বাধা রয়েছে। 1 নাম্বার হলো বেস অয়েল বা এইসব জিনিস ইম্পোর্ট করতে হয়। 2 নাম্বার পয়েন্টটা হলো মেসিভ কাউন্টারফিট মার্কেট, মানে নকল পণ্য বাজারে বিক্রি হয়। ইরান ওয়ার বা এইসব জিনিসগুলোর ক্ষেত্রে এই পাওয়ার কোম্পানিগুলো ডাইরেক্ট এফেক্টেড হয়। আমাদের এই এনার্জি, এই পাওয়ার সেক্টরে আমরা যেই স্টকটা পিক করেছি, সেটা হলো MGLBD। এই কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 2,834 কোটি টাকা। 2,834 কোটি টাকা, মানে বাংলাদেশের প্রত্যেকটা লোক যদি 159 টাকা 1 পয়সা করে দেয়, তাহলে এই পুরা কোম্পানিটা পুরা বাংলাদেশের মানুষ কিনে নিতে পারবো। এর অ্যাড্রেসেবল মার্কেট লার্জ এবং এদের ম্যানেজমেন্টও গ্রোথ মাইন্ডের। এর রিটার্ন অন ইকুইটি 16.91%। তো এই ছিল আমাদের এই 10টি কোম্পানি। তো চলুন এখন আমরা আমাদের পুরো ভিডিওটাকে রিক্যাপ করি। আমার এই পুরো ভিডিওটা রিক্যাপ করার আগে
আমি একটু কুইক শাউট আউট দিতে চাই আমার পার্সোনাল ফাইন্যান্স 101 কনসাল্টিং সার্ভিসকে। আপনারা যারা আমার কাছ থেকে 101 ডাইরেক্ট হেল্প চান তারা আমার এই পেইড সার্ভিসটি বুক করতে পারে। এই পেইড সার্ভিসটিতে আপনি আমার সাথে 1 ঘন্টা গুগল মিট কলে কথা বলতে পারেন। আমি আপনার পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টে সহায়তা করতে পারবো। আমার এই পেইড সার্ভিসটির বুকিং এর লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সেখান থেকে আপনারা আমার এই সার্ভিসটি বুক করতে পারেন। তো চলুন এখন আমরা রিক্যাপ করে দেখব আমাদের বাংলাদেশের টপ 10টি গ্রোথ স্টক। ফার্মাসিউটিক্যাল সেক্টর থেকে যে স্টকগুলো আমরা পিক করেছি সেটা হলো বেক্সিমকো ফার্মা, রেনেটা, ইমনেসিনা। ফাইন্যান্স থেকে সিটি ব্যাংক, আইডিএলসি, ব্র্যাক ব্যাংক। টেলিকম থেকে রবি, আইটি থেকে আইটিসি, কনজুমার ইলেকট্রনিক থেকে ওয়ালটন এবং এনার্জি এবং পাওয়ার থেকে এমজিএল বিডি। এই গুগল শিটটার লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা সেখান থেকে এই গুগল শিটটা ডাউনলোড করে আমার এই পুরো প্রেজেন্টেশনটা আপনারা পড়ে নিতে পারেন। আপনারা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমি এইরকম ইনভেস্টিং রিলেটেড কন্টেন্ট রেগুলার আপনাদের কাছে নিয়ে আসব। আমাদের কয়েকটি ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে আমরা ইনভেস্টিং নিয়ে রেগুলার কথা বলি। আপনারা যদি জয়েন করতে চান তার লিংক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে।